বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে অর্থনীতির সংকট, রাজনীতির সংকট, তার সঙ্গে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, অনেক বিষয়, এবং দুর্নীতি সবচেয়ে। আমি যদি আপনাদেরকে আজকে একটু আলোচনা করতে বলি, কোন বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা জরুরি বলে মনে করেন আপনি, মিস্টার শেখ শহীদুল ইসলাম? দেখুন, আমি প্রথমে দেশবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার দলের জাতীয় পার্টি জেপির পক্ষ থেকে আন্তরিক ঈদ মুবারক জানাচ্ছি। আমার মনে হয় যে বাংলাদেশের যে ইস্যুগুলো আপনি বললেন, এর যে কোনোটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, সবগুলোই নিশ্চয়ই করা যায়, কিন্তু একেবারে যদি বলা হয় যে আপনি একটি বাছাই করে নিতে হবে, এটাই সবচেয়ে জরুরি। একটি কথা বলেন, একটি কোনো বিষয়ের কথা বলেন, আমার মনে হয় যে আমাদের বর্তমানে যে অবস্থা, সে অবস্থায় আর্থিক খাত এবং আর্থিক খাতের সংস্কার এবং অনিয়ম দুটি নিয়েই কথা বলা সবচাইতে সময় উপযোগী হবে। আপনি শুরু করতে পারেন আমার মনে হয়। বা আমি জাস্ট মিস্টার রশিদুজ্জামান মিল্লাতের বিষয়টা শুনে আসি। আপনি মনে করেন কোন বিষয় নিয়ে আলোচনা করা জরুরি আমাদের? না, আমি শহীদের সঙ্গে প্রায় একমতই। ধরেন বাজেটের, উনি যেন শিক্ষামন্ত্রী ছিলেন, একটু বাজেট নিয়ে আলোচনা করবেন, শিক্ষার খাতে কি হলো না হলো এগুলো আমরা যেটা জানি। তারপরে প্রবাসীদের বিষয়ে আলোচনা হতে পারে। মানে ম্যাক্সিমাম বাজেট নিয়ে আলোচনাটা, এইবারের বাজেটে আমরা কি পেলাম আপনি মনে করেন যে এটা আপনাদের সঙ্গে তাহলে মিল আছে, আলোচনা করা, আর্থিক খাতের সংস্কার এবং বাজেট সব মিলে অর্থনৈতিক সংস্কার। আমি এই কারণে আর্থিক খাতের কথা বললাম যে বাংলাদেশের এখন সামনে যে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদের এখানে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, তার মধ্যে চারটা বিশেষ দিক, চারটা বিশেষ ক্ষেত্র আমার মনে হয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম আমরা লক্ষ্য করছি বারবার, এবং বিশেষ করে ব্যাংকিং সেক্টরে আমরা দেখেছি যে অনেকগুলো বিরাট বিরাট স্ক্যাম বা কেলেঙ্কারির ঘটনা এই ক্ষেত্রে ঘটেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংকিং সেক্টর যেভাবে ডিসিপ্লিন ওয়েতে আগানো উচিত ছিল, সেইভাবে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু আগাচ্ছে না। এখানে যে সংস্কার আনা প্রয়োজন ছিল, সেই সংস্কারগুলো সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা মাফিক এগোচ্ছেন বলে মনে হয় না। তো সেজন্য দ্বিতীয়ত হলো যে আমাদের এখান থেকে অর্থ পাচারের বিভিন্ন ইস্যু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের আর্থিক খাত থেকে বিরাট একটা অঙ্ক প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। এবং আর্থিক খাতে আর একটা বিষয় হলো দুর্নীতি। দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ আমাদের দেশে লাভ করেছে, এবং আগে মানুষ দুর্নীতি করত, আগেও দুনিয়ার সব দেশেই দুর্নীতি কিছু না কিছু আছে, কিন্তু সে দুর্নীতিগুলোর পরিমাণ এবং সীমিত, এবং আমরা সেই দুর্নীতিগুলোর ক্ষেত্রে দেখি যে ধরা পড়লে সেখানে দুর্নীতিবাজ সাজা পায়, এবং দুর্নীতি দমন করার জন্য সেখানে যেসব এজেন্সিগুলো আছে যারা কাজ করেন, তারা অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করেন এবং চেষ্টা করেন যাতে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি বিভিন্ন জায়গায় আমরা এটাও দেখেছি যে তারা ক্ষমতাসীন যারা, তাদের বিরুদ্ধেও দুর্নীতির বিভিন্ন অভিযোগ পেলে তদন্ত করেন। সাম্প্রতিককালে একটা ঘটনা, অবশ্য আমি বলি না যে সে দোষী,
একজন মুখ্যমন্ত্রীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, ইডি ওদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা গ্রেপ্তার করেছেন। এখন এই ধরনের ক্ষেত্রে আমাদের দেশে দুর্নীতিবাজরা মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তারা সাজার পরিবর্তে অনেক ক্ষেত্রে তিরস্কৃত হওয়ার পরিবর্তে পুরস্কৃতও হন। তো এই দুর্নীতি আর্থিক খাতে আমাদের একটা বিরাট অন্যতম প্রধান সমস্যা বলে আমি মনে করি। এবং সাম্প্রতিককালে তো তিনটে বড় নাম তারা তো দুর্নীতির প্রতীক হিসেবেই এখন আলোচিত হচ্ছে। তো এগুলো এই একজন সংসদ সদস্য, একজন পুলিশ প্রধান, একজন সেনা প্রধান। জি, আর এই আর্থিক খাতের সবচেয়েতে আমি যেটা মনে করি যে আমাদের যেটা এই বাজেটেও যেটা আমি আশা করেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অর্থমন্ত্রী কিছু স্পেসিফিক মেজারের কথা বলবেন, স্পেসিফিক ব্যবস্থার কথা বলবেন, সুনির্দিষ্ট ব্যবস্থার কথা বলবেন দুর্নীতি দমনের ক্ষেত্রে, এবং আর্থিক খাতে সংস্কার আনবেন এবং ব্যাংকিং সেক্টরকে সর্বপ্রকার স্ক্যাম মুক্ত করার জন্য কিছু আইনের সংশোধন বা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা আশা করেছিলাম, কিন্তু বাজেটে কিন্তু সেই ধরনের এমনি বলা হয়েছে কথা। সাধারণ করদাতার জন্য 30% আর কালো টাকা যার তার জন্য 15%। এর চাইতে বড় হলো আপনার যেটা আমার কাছে মনে হয়েছে যে দেখেন যারা একদম স্বীকৃত আমাদের এই আর্থিক কেলেঙ্কারির জন্য, সে ধরুন বেসিক ব্যাংক নিয়ে যিনি সেই বাচ্চু, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। তো আরও এরকমের ন্যাশনাল ব্যাংক যেটা আমাদের এখানে, সে ন্যাশনাল ব্যাংকেও এর একই ধরনের কেলেঙ্কারি, পদ্মা ব্যাংকেও একই ধরনের কেলেঙ্কারি, এরকমের মানে অনেকগুলো ব্যাংকেই আমরা দেখতে পাচ্ছি। এবং সবচাইতে একটা ব্যাংকিংয়েতে একটা বিষয় হলো যে দুনিয়ার কোনো দেশে যারা ব্যাংক ডিফল্টার বা ব্যাংকে যারা টাকা দেওয়ার ক্ষেত্রে লোন বা ঋণ গ্রহণ করে ঠিক মতন দেয় না, তাদেরকে কোন জায়গায় কিন্তু ব্যাংকে পরিচালক রাখা হয় না। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে তারা বহাল তবিয়তে ব্যাংকের পরিচালকও থাকছেন। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় যে আর্থিক ক্ষেত্রে আরেকটা জায়গা আমাদের এখন একটু নড়বড়ে হয়ে গেছে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির ক্ষেত্রে আমাদের রিজার্ভ একটা স্ট্রেংথ ছিল, আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ, সেই রিজার্ভও এখন একটা সংকটের মুখে আছে, যার জন্য আমাদের IMF-এর কাছ থেকে লোনও নিতে হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করাই এই সরকার কাজ। এবং আরও বিস্তারিত হয়তো আপনার কাছ থেকে নিশ্চয় সময়ের পরে আমি শুনবো। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আজকে ঈদের শুভেচ্ছা জানাই আমাদের সকলকে, দেশবাসীকে, বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের সকলকে। যদিও হয়তো আমরা মোলাকাত করতে পারবো না, মানে যেহেতু ফিজিক্যালি দেখা হবে না, এবার ঢাকায় ঈদ করছি, এই জন্য সকলকে ঈদের শুভেচ্ছা, সেই সঙ্গে আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে। তো আজকে আমার শ্রদ্ধেয় শহীদ ভাই যেটা বললেন আর কি, আমি তার সঙ্গে তো সব কিছুই একমত, আপনিও একমত, দেশের মানুষও একমত। আমি একটু, উনি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন, এই জন্য আমি একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাই আর কি। মানে শিক্ষা তো জাতির মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ড যে ভেঙে দেওয়া হচ্ছে, এই জাতিটাকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থাগুলি হচ্ছে, এই বাজেটে কিন্তু এগুলি প্রতিফলিত হয়েছে। তো সেই জন্য এই বাজেটটা সম্বন্ধে আমাদের সকলের, মানে সারা বাংলাদেশের লোকের একটু সোচ্চার হওয়া দরকার এটার বিষয়ে। যেহেতু বাজেটে শিক্ষার যে হার, শিক্ষার যে জিডিপির যে শতকরা হার, যেটা এবার দেখেছেন যে 23-এর চেয়ে 22-এ কম, 22-এর চেয়ে 23-এ কম, 23-এর চেয়ে 24-এ কম, এরকম। মানে এবার বোধহয় 1.47 বা সামথিং লাইক
জিডিপির একটা অংশ এই শিক্ষা খাতে ধরা হয়েছে। তো শিক্ষাকে শেষ করে দেওয়া মানে শিক্ষা খাতের উন্নতি না হওয়া মানে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার একটা মানে ব্যবস্থা চলছে। এটা কোত্থেকে চলছে জানি না, সরকার কেন করছে তাও জানি না। এটা মানে এই জাতিকে ধ্বংস করার জন্য কিনা আমার এখন সন্দেহ হয় যে এই জাতি যদি ধ্বংস হয়, এই জাতি যদি শিক্ষিত না হয়, শিক্ষার যে মান এটা আপনি খুব ভালো বলতে পারবেন যে এখন আপনাদের সময় যে ছিল বা বিএনপির সময় যে শিক্ষার ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন এনে এখন এমন অবস্থা করেছে যে পরীক্ষা ছাড়া আপনার শিক্ষকরা 50 নম্বর দিয়ে দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে পাশ করাতে পারবে। এখানেও মনে হয় যে একটা দলীয়করণ, যে যারা সরকারি দল করবে তারা বা সরকারি দলের ছেলেমেয়েরা ওরা এমনি এমনি পাশ করতে পারবে। শুনছি এন্ট্রান্স মানে মেট্রিকেও নাকি পরীক্ষা দিতে হবে না, এরকম ব্যবস্থাও করা হচ্ছে। তার মানে এটা কোত্থেকে হচ্ছে? আমাদের এই জাতিটাকে ধ্বংস করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নাকি এই সরকার আসলে বুঝে না কিছু, এটা হচ্ছে? তো এটার জন্য কি করা দরকার আমি মনে করি যে খুব ভালো উত্তর দিতে পারবেন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি, তিনি নিশ্চয়ই বলতে পারবেন। তিনি তো সরকারের কথা যেগুলি বললেন, দেখেন ট্যাক্সের ব্যাপারে যেটা আমি প্রথমেই বললাম যে আমি ট্যাক্স সম্বন্ধে আলাপ করতে চাই। আমাদের আয়ের সোর্সটা কি? গার্মেন্টস আর প্রবাসীদের আয়, এই দুটোই তো মেইন। এখন দেখেন প্রবাসীদের ক্ষেত্রে কি ব্যবস্থাটা নিয়েছে। এই যে আমাদের কয়েকজন প্রবাসী আমাকে কমপ্লেনও করলো, বললো যে আপনারা যেহেতু যান অনেক সময় টেলিভিশনে বলেন এই সমস্ত কথা, যে আমরা 10 বছর 15 বছর 20 বছর করে খেটে লেবারি করে এগুলি আমরা কিছু টাকা পাঠাই, সেই টাকা আমাদের এখানে আসে রিমিটেন্স হিসাবে, এবং সেটাই আমাদের রিজার্ভে জমা হয়, এবং সেখান থেকে আমরা মানে বাংলাদেশ চলে। আমাদের ক্ষেত্রে আমরা হয়তো 10 বছর 15 বছর পরে আসি, এখানে একটা মোবাইল, আগে তো ছিল একটা মোবাইল, একটা টেলিভিশন, একটা 100 গ্রাম স্বর্ণ, একটা বিদেশিরা যখন ওই লেবারের কাজ করে 5 বছর পরে দেশে আসতেছে, বউয়ের জন্য, মার জন্য বা ছেলে মেয়েদের জন্য একটা মোবাইল, 100 গ্রাম স্বর্ণ, একটা টেলিভিশন, এগুলা নিয়ে আসে। তাই আপনার এই বাজেটে এমন ব্যবস্থা করেছে যে তাদের উপরেও ট্যাক্স বসেছে, যারা এই দেশের রেমিটেন্স দিয়ে এই দেশকে পরিচালন করে। অথচ কালো টাকা সাদা করার জন্য 15% দিয়ে আপনি কালো টাকা সাদা করতে পারবেন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এবং তখন ডলারের মান ছিল আপনার ধরেন 80 থেকে 86 টাকা পর্যন্ত। এখন ডলারের দামও বেশি, তারা আবার ইনসেন্টিভও পাবে, হয়তো কিছু কিছু টাকা আনবেও। এটা সমস্ত এই বাজেটটাই এভাবে করা হয়েছে যে তাদের 15% দিয়ে আপনি সাদা করতে পারবে, টাকাগুলো ফেরত আনলো, মানে কম টাকায় কম ডলারে গেল, এখানে আসলে টাকার পরিমাণও বেশি পেলো, প্লাস 15% দিয়ে করতে পারলো। আর আমরা যারা মানে সৎ ব্যবসায়ী যারা আছেন, যারা যে ব্যবসা করছেন সৎভাবে ইনকাম করে হয়তো কিছু টাকা ইনকাম করলেন, তাদের ট্যাক্স দিতে হবে 30%। এটা একটু আগে বললেন আপনি। তো এই যে একটা হযবরল বাজেট, মানে দেশটা একটা রূপরেখার মধ্যে চলছে, নাকি এটাকে লুটপাটের জন্য, এই দেশটাকে শেষ করার জন্য, দেশের মানুষকে একদম ফকির বানিয়ে দেওয়ার জন্য, বা এই দেশটা নিশ্চিহ্ন করার জন্য কোনো পরিকল্পনা আছে কি না, এটা আপনার কি মনে হয়? সেটা আমার প্রশ্ন আপনার কাছে। আমার কাছে মনে হয় যে এইবারই যে দেখেন বোধহয় এই কোয়ার্টারেই $12 বিলিয়ন আপনার ঋণ পরিশোধ করতে হবে। আমাদের রিজার্ভে আছে 13 বা 14 বিলিয়ন ডলার। আপনি কোত্থেকে এগুলো জোগাড় করবেন? কিভাবে চালাবেন এই দেশ? যেখানে গণতন্ত্র নাই সেখানে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটবে। সেই জন্য আমি মনে করি যে আপনি ভালোভাবে বলতে পারবেন যে দুর্নীতি কিভাবে রোধ করা যায়, কিভাবে এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা যায়, গণতন্ত্র ফিরে আসবে কি না, এবং আসার জন্য আপনাদের মতো মানুষ যারা লিড দিয়েছেন, সিনিয়র সিটিজেন, তারা আমাদেরকে কিছু বলে যাবেন কি না।
আমরা অবশ্য সিনিয়র হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমরা তো 60 ক্রস করে গেছি। সো আমাদের আমাদের ভবিষ্যৎ কি, এদেশের ভবিষ্যৎটা কি, এই সম্বন্ধে একটু জানার ওনার কাছে ইচ্ছা। তারপরে কিছু জিজ্ঞেস করলে হয়তো আমি বলবো। দেখুন, আপনি প্রথমে একটি বিষয়ের উল্লেখ করলেন, সেটি হলো শিক্ষা খাত। এদেশের শিক্ষা খাত, শিক্ষার যে স্তর, শিক্ষার যে মান, এগুলো নিয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। শিক্ষা খাতে যখন আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছিলাম, অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ বলা যায় আজকের পরিপ্রেক্ষিতে। এই খাতটা এত গুরুত্বপূর্ণ যে একটি জাতিকে, যেটা নেলসন ম্যান্ডেলা তার একটা বক্তব্য বলেছিলেন, যে একটা জাতিকে যদি পঙ্গু করে দিতে চাও তাহলে তার শিক্ষা খাতটাকে ধ্বংস করে দাও, তাহলে ওই জাতিটা পঙ্গু হয়ে যাবে আর ওর ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটা এত গুরুত্বপূর্ণ যে আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, আমি অনেকগুলো পদক্ষেপ এখানে গ্রহণ করেছিলাম। সেই পদক্ষেপগুলোর মধ্যে যেরকমের মেয়েদের শিক্ষা অবৈতনিক করা, এটা আমরা শুরু করেছিলাম। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করা, দুটো বিশ্ববিদ্যালয় আমাদের সময় হয়েছিল, দুটোই আমরা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করেছিলাম। সেটা একটা শাহজালাল খুলনা সিলেটে এবং খুলনা বিশ্ববিদ্যালয়, দুটোই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই কনসেপ্টটাই আমাদের সময় চালু হয়েছিল। তারপরে আমরা আপনার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলাম এবং প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলাম। প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট পলিসি ফুল প্রুফ করেছিলাম, যাতে ওর ভিতরে কোনো দুর্নীতি না ঢুকতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এই ব্যবস্থাগুলো কন্টিনিউড হয় নাই। কেন হয় নাই সেটা যারা সেদিন বাতিল করেছিলেন ব্যবস্থাগুলো তারাই বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে শিক্ষা খাতে যদি আমাদেরকে অগ্রসর হতে হয়, তাহলে আমাদেরকে একটা এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে যেটা দিয়ে আমরা আগামীর যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করতে পারবো। দেখুন, দুনিয়াটাকে এখন কিন্তু আর কেবলমাত্র বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত বা নেপাল ইত্যাদি হিসেবে বলা হয় না, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আপনি যখনই শিক্ষার ক্ষেত্রে আপনার মানকে নিচে নামিয়ে আনবেন, আপনাকে কিন্তু আজকাল গ্লোবালি কন্টেস্ট করতে হয় এবং আপনার এই গ্লোবাল স্ট্যান্ডার্ড কিন্তু আপনার এই বাংলাদেশেও বজায় রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে, তা নাহলে আপনি পিছনে পড়ে যাবেন। যেমন ধরেন, আজকে আমাদের এই পৃথিবীতে